প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বাড়িতে ভালো আছো এবং বাবা মার কথা মতো তোমরা তোমাদের দৈনন্দিন লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আর তোমাদের আজকে যে দাউদকান্দি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ইন্ট্রোডিউসিং মাইসেলফ অর্থাৎ আমার পরিচয় তোমাদের জানিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসাইন, অ্যাসিস্ট্যান্ট টিচার, শহীদনগর এম এ জলিল হাই স্কুল, দাউদকান্দি, কুমিল্লা। আজ আমি দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের দশম অধ্যায় থেকে বা দশম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। প্রিয় শিক্ষার্থী, এই স্লাইডটিতে একটি ছবি দেখা যাচ্ছে। বলো তো দেখি এটা কিসের ছবি? হ্যাঁ, ঠিক বলেছ যে তোমরা সবাই জানো যে এটা একটি লঞ্চ। এখন বলো তো দেখি যে এই লঞ্চ কোথায় চলে? এটা কি কোথায় চলে? যে লঞ্চ নদীতে চলে। আচ্ছা, ধন্যবাদ তোমাদের। তো দেখি যে লঞ্চ নদীতে চলে। তাহলে আজকে বুঝতেই পারছো যে আমি তোমাদের সাথে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আসো যে আজ আমরা বাংলাদেশের নদ নদী নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, যে আজকের এই আলোচনা থেকে তোমরা কি শিখতে পারবে, অর্থাৎ শিখন ফল, লার্নিং আউটকামস, যে তোমরা শিখতে পারবে বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলোর নাম বলতে পারবে। প্রধান প্রধান নদীগুলোর মধ্যে পদ্মা ও কর্ণফুলী নদীর উৎপত্তি ও গতিপথ বর্ণনা করতে পারবে। আজ একটি ক্লাসে সবগুলো নদী নিয়ে আলোচনা করা সম্ভব নয়, তাই এই প্রধান প্রধান নদীগুলোর মধ্যে পদ্মা এবং কর্ণফুলী নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা আজকের এই পাঠটি মনোযোগ সহকারে শুনবে। দেখো, এই স্লাইডটিতে একটি মানচিত্র দেখা যাচ্ছে। বলো তো দেখি এটা কিসের মানচিত্র? ঠিকই বলেছে, এটা বাংলাদেশের মানচিত্র। তাহলে কিসের মানচিত্র? বাংলাদেশের। যেহেতু আজকের পাঠ বিষয় হচ্ছে নদ নদী, তাহলে আমরা এই মানচিত্র থেকে প্রধান প্রধান নদীগুলোর নামগুলো আজকে আমরা শিখে নিব। চলো আমরা প্রধান প্রধান নদীগুলোর নাম দেখি। আমরা এখন গুগলে চলে গেলাম। এই গুগল ম্যাপ থেকে আমি আজকে, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এই বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলো আমরা এখন দেখব মনোযোগ সহকারে। তোমরা মনোযোগ সহকারে আমার আজকের এই পাঠটি দেখবে। যে এই যে নদীটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে পদ্মা নদী। এই নদীটার নাম কি? বলো তো দেখি এই নদীটার নাম কি? পদ্মা নদী। এই যে এদিকে আরেকটি নদী দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে যমুনা নদী। এই যমুনার এদিকে একটা নদী আছে ময়মনসিংহ দিয়ে, যে এই নদীটির নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। তাহলে বাংলাদেশের নদও আছে, নদীও আছে। পৃথিবীর বিভিন্ন দেশে নদ এবং নদী আছে। নদ এবং নদীর মধ্যে পার্থক্য কি, এটা আমি পরে কোনো একদিন একটি ক্লাসে তোমাদেরকে বুঝাবো।
যে এখানে এটা হচ্ছে মেঘনা নদী, এটা হচ্ছে মেঘনা নদী। তাহলে আমরা কি দেখলাম? পদ্মা, এটা হচ্ছে মেঘনা। তাহলে আমরা এটা নামটা লিখে দিচ্ছি, পদ্মা নদী। এটা হচ্ছে মেঘনা নদী, এটা হচ্ছে যমুনা। যমুনা, এটা মেঘনা, মেঘনা নদী। এখানে আছে চট্টগ্রামের এদিকে আছে কর্ণফুলী নদী। তাহলে আমাদের এই বাংলাদেশের বৃহত্তম নদীগুলোর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধান প্রধান নদী। আমরা তাহলে প্রধান প্রধান নদীগুলো আমরা জানলাম। তাহলে আসো আমাদের দেশের এই নদী, যে আমাদের দেশের প্রধান নদীগুলো এখন বাংলাদেশ, আমরা জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, কারণ বাংলাদেশে সমগ্র বাংলাদেশে নদীগুলো জালের মতো জড়িয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশের ছোট বড় প্রায় 700টি নদী আছে। অধিক সংখ্যক নদী থাকার কারণে বাংলাদেশকে নদীমাতৃক দেশও বলা হয়। এজন্য এই দেশের মানুষের জীবনযাত্রা, সাংস্কৃতিক অর্থনীতির উপর নদীর প্রভাব ব্যাপক রয়েছে। পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা ও কর্ণফুলী বাংলাদেশের প্রধান প্রধান নদী। আমরা পূর্বের স্লাইডে তোমাদেরকে দেখিয়েছি। এই নদ নদীর উপনদী বা শাখা নদীও রয়েছে। উপনদী ও শাখা নদী সহ বাংলাদেশে নদীর মোট আয়তন প্রায় 22,155 কিলোমিটার। 22,155 কিলোমিটার। এখন দেখো, আমরা তো প্রধান প্রধান নদীগুলো জানলাম। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, বলো তো দেখি এটা কিসের ছবি? যেটা একটা ব্রিজ। বলো দেখি এটা কোন ব্রিজ? ব্রিজটা দেখানোর চেষ্টা করেছি। পদ্মা, তোমরা কি ওকে বলেছো যে এটা পদ্মা ব্রিজ। এই ব্রিজটি কোন নদীর তীরে, কোন নদীর উপর দিয়ে নির্মাণ করা হচ্ছে? যে বর্তমান সরকার এই পদ্মা সেতু নির্মাণ করছে, আর এই পদ্মা সেতুটি কোন নদীর উপর দিয়ে নির্মাণ করা হচ্ছে? বলো দেখি। পদ্মা নদী। তাহলে আসো আজকে আমরা পদ্মা নদীর কিভাবে উৎপত্তি হয়েছে তা আমরা জানব। আশা করি তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তাহলে পদ্মা নদী, দেখো পদ্মা নদীর উৎপত্তি। এই পদ্মা নদীটার উৎপত্তি হয়েছে হিমালয়ের গঙ্গোত্রী একটি শৃঙ্গ আছে, গঙ্গোত্রী নামে একটি শৃঙ্গ আছে, সেই শৃঙ্গ থেকে এই পদ্মা নদীর সৃষ্টি হয়েছে। এই গঙ্গোত্রী শৃঙ্গ থেকে প্রথমে দক্ষিণ পশ্চিম দিকে, তারপর দক্ষিণ পূর্ব দিকে এসে এই নদীটি ভারতের হরিদ্বার নামক স্থানে এসে সমভূমিতে পড়েছে। তারপর ভারতের উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে প্রবেশ করে এটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ান নামক স্থানে একটি শাখা নদী ভাগীরথী, অর্থাৎ বর্তমানে হুগলি নামে পরিচিত এই নদী দিয়ে আমরা গুগল ম্যাপে একটু দেখার চেষ্টা করি, যে আরেকটু বিস্তারিত ভালোভাবে একটু মনোযোগ সহকারে দেখবে যে
দেখো এই ম্যাপটি ভালো করে দেখো যে এটা হচ্ছে বাংলাদেশ। যে আমি আরেকটু ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করি যে এটা হচ্ছে, এটা বাংলাদেশ, এটা এটা বাংলাদেশ। যে গুগল ম্যাপে এটা বাংলাদেশ। আর এখানে দেখো যে আমরা এখন দেখানোর চেষ্টা করব পদ্মা নদীকে, যে কোথা থেকে এই পদ্মা নদীর উৎপত্তি। যে আমি বলেছিলাম যে এই পদ্মা নদীর উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী নামক হিমালয় পর্বতের একটা গঙ্গোত্রী শৃঙ্গ আছে, সেই শৃঙ্গ থেকে, অর্থাৎ এই যে এই জায়গাটা হচ্ছে গঙ্গোত্রী শৃঙ্গ। এই যে গঙ্গোত্রী শৃঙ্গ থেকে পদ্মা নদীর উৎপত্তি লাভ করে। প্রথমে এটা দক্ষিণ পশ্চিম দিকে, তারপর এটা দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে, এভাবে অগ্রসর হয়ে ভারতের হরিদ্বারের নিকট সমভূমিতে পড়েছে। হরিদ্বারের নিকট সমভূমিতে পড়েছে। তারপর এই হরিদ্বারের নিকট সমভূমি থেকে প্রবাহিত হয়ে এই নদীটি ভারতের উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের এভাবে এসে, যে আমি আরেকটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই যে এদিকে যে ভারতের পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ এবং ধুলিয়ান নামক স্থানে, আমরা ধুলিয়ানটা এখন দেখার চেষ্টা করব। যে দেখো যে এই যে ধুলিয়ান দেখা যাচ্ছে, যে এখানে এই যে ধুলিয়ান, এই ধুলিয়ানের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নামক স্থানে এসে এটা শাখা নদী পশ্চিমবঙ্গের কলকাতা দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে, এই যে এটা বঙ্গোপসাগর, এই পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। আমি আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করি তোমাদের। যে আবার দেখো যে আমি একটু মনোযোগ সহকারে দেখো ক্লাসটি, যে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। যে দেখো এই যে কিভাবে আবার আমি দেখাচ্ছি, যে এটা হচ্ছে গঙ্গোত্রী শৃঙ্গ। এই গঙ্গোত্রী শৃঙ্গ থেকে প্রথমে দক্ষিণ পশ্চিম দিকে, তারপর দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতের হরিদ্বারের নিকট সমভূমিতে পড়েছে। তারপর ভারতের উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নামক স্থানে, এটা হচ্ছে ধুলিয়ান, এই ধুলিয়ান নামক স্থানে এসে এই গঙ্গার একটি শাখা নদী পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে কলকাতা হয়ে এই বঙ্গোপসাগরে পড়েছে। এটা হচ্ছে ভাগীরথী বা হুগলি নদী নামে একটি শাখা নদী বঙ্গোপসাগরে পড়েছে। আর পদ্মার এই মূল ধারা দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে আমাদের বাংলাদেশের সীমানা এবং পশ্চিমবঙ্গের সীমানা দিয়ে প্রায় 145 কিলোমিটার পথ
পাড়ি দিয়ে কুষ্টিয়ার উত্তর পশ্চিম দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রবেশ করে এটা আরো দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে দৌলতদিয়ার কাছে যমুনার সাথে মিলিত হয়ে যমুনা ও পদ্মার মিলিত দ্বারা যমুনা ও পদ্মার মিলিত ধারা যমুনা ও পদ্মার মিলিত ধারা দেখো যে যমুনা ও পদ্মার মিলিত ধারা যমুনা ও পদ্মার মিলিত ধারা এখানে মিলিত ধারা যমুনা রূপে পদ্মা রূপে আরো দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে চাঁদপুরের নিকট মেঘনার সাথে মিলিত হয়েছে। চাঁদপুরের নিকট মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা রূপে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে আমরা কি যে দেখো যে তাহলে এটা গঙ্গোত্রী শৃঙ্গ থেকে হিমালয়ের গঙ্গোত্রী শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে প্রথমে দক্ষিণ পূর্ব দিকে, পরে দক্ষিণ পশ্চিম দিকে, প্রথমে দক্ষিণ পশ্চিম দিকে, তারপর দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে এটা ভারতের হরিদ্বারের নিকট সমভূমিতে পড়েছে। এরপর আরো দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে এটা ভারতের উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে প্রবেশ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নামক স্থানে এর শাখা নদী দক্ষিণে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে ভাগীরথী এবং হুগলি নামে। পদ্মার মূল ধারা আরো দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সীমানা বরাবর প্রায় 145 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুষ্টিয়ার উত্তর পশ্চিম দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এরপর আরো দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে দৌলতদিয়ার কাছে যমুনার সাথে মিলিত হয়ে যমুনা ও পদ্মার মিলিত রূপ আরো দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে চাঁদপুরের নিকট মেঘনার সাথে মিলিত হয়েছে। পরবর্তীতে মেঘনা রূপে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটা হচ্ছে পদ্মার উৎপত্তি এবং গতি ধারা। তাহলে আমরা আজকে দেখলাম যে পদ্মা কিভাবে সৃষ্টি হয়েছে বা উৎপত্তি হয়েছে, পদ্মার গতি দ্বারা দেখলাম। আমরা এখন চলে যাব যে এখানে দেখো পদ্মা নদী, এই যে পদ্মা নদী বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী। পদ্মা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। তারপর প্রথমে দক্ষিণ পশ্চিম, পরে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে ভারতের হরিদ্বারের নিকট সমভূমিতে পড়েছে। এরপর ভারতের উত্তরপ্রদেশ ও বিহার রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ান নামক স্থানে ভাগীরথী হুগলি নামে একটি শাখা নদী বের হয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। গঙ্গা নদীর মূল প্রবাহ রাজশাহী অঞ্চলে দক্ষিণ পশ্চিম প্রান্তে প্রায় 145 কিলোমিটার পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমানা বরাবর এসে কুষ্টিয়ার উত্তর পশ্চিম প্রান্তে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর দৌলতদিয়ার কাছে যমুনার সাথে মিলিত হয়েছে। গঙ্গা নদীর মূল ধারা হওয়ায় দৌলতদিয়া পর্যন্ত এই নদীটিকে গঙ্গা নামেই পরিচিত। তবে বাংলাদেশে প্রবেশের পর থেকে স্থানীয়ভাবে অনেকে একে পদ্মা নামেই চেনে। গঙ্গা ও যমুনার মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরের কাছে মেঘনার সঙ্গে মিলিত হয়েছে। এই তিন নদীর মিলিত প্রবাহ মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন 34,188 বর্গ কিলোমিটার। তাহলে আমরা পদ্মা নদীর এখন আমরা দেখব পদ্মা নদীর শাখা নদীগুলো। যে পদ্মা নদীর শাখা নদী কুমার, মাথাভাঙ্গা, ভৈরব,
গড়াই, মধুমতি, আড়িয়াল খা, এগুলো হচ্ছে পদ্মার শাখা নদী। আর মহানন্দার উপনদী হচ্ছে পুনর্ভবা, নাগর, পাগলা, কুলিক, ট্যাঙ্গন। এখন দেখো যে আমরা পদ্মা নদীর উৎপত্তি এবং গতিপথ জানলাম। এবার আমরা দেখব যে আরেকটি বৃহত্তম নদী, যে বাংলাদেশের অর্থনীতিতে এই নদীটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই নদীটির নাম হচ্ছে কর্ণফুলী নদী। এখানে মানচিত্রে দেখা যাচ্ছে যে চট্টগ্রামে এই যে কর্ণফুলী নদী, এটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কর্ণফুলী নদী উৎপত্তি এবং গতিপথ এখন আমরা দেখব। দেখো যে এখানে ভারতের আসাম, এটা হচ্ছে ভারতের আসাম রাজ্য, এটা ভারতের আসাম রাজ্য। এই আসামের লুসাই নামক পাহাড়, এটা হচ্ছে লুসাই নামক পাহাড়। আমরা একটু দেখি যে আসামের লুসাই পাহাড়, এই যে লুসাই, আসামের লুসাই পাহাড়, এই লুসাই পাহাড় থেকে এটার উৎপত্তি লাভ করে। এটা দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে রাঙ্গামাটির ভিতর দিয়ে 274 কিলোমিটার দীর্ঘ এই কর্ণফুলী নদী রাঙ্গামাটি ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটা হচ্ছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটা হচ্ছে কর্ণফুলী নদীর গতিপথ। এই কর্ণফুলী নদীতে বাদ দিয়ে কাপ্তাই নামক স্থানে বাদ দিয়ে এখানে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হচ্ছে। আর যে জলবিদ্যুৎ থেকে আমরা বিদ্যুৎ পাচ্ছি, তারপর এই কর্ণফুলী নদীর তীরে আমাদের যে বাংলাদেশের যে বন্দরগুলো আছে, যে বৃহত্তম বন্দর চট্টগ্রাম, এই বন্দরগুলোর মধ্যে বাংলাদেশের বৃহত্তম বন্দর চট্টগ্রাম বন্দর, সমুদ্র বন্দর এই কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। তাহলে এই কর্ণফুলী নদীটি আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা তা একটু দেখার চেষ্টা করব। দেখো যে আসামে কিভাবে এই কর্ণফুলী নদীটি উৎপত্তি লাভ করেছে। আসামের লুসাই পাহাড় থেকে, প্রথমে আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয় প্রায় 274 কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী নদী রাঙ্গামাটি ও চট্টগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এটি চট্টগ্রাম ও রাঙ্গামাটির প্রধান নদী। কর্ণফুলী নদীর প্রধান উপনদীগুলো হচ্ছে কাসালং, হালদা ও বোয়ালখালী। কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীতে বাদ দিয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। আমি পূর্বে বলেছি যে আমাদের কর্ণফুলী নদীর কাপ্তাই নামক স্থানে বাদ দিয়ে সেখানে জলবিদ্যুৎ তৈরি করা বা পানি বিদ্যুৎ তৈরি করা হয়েছে। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এখন আমরা দেখো এখানে দুটি চিত্র আছে, মানচিত্র আছে, এই দুটি চিত্র, একটা হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর, এটা হচ্ছে প্রথমটি হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর, আর দ্বিতীয়টি হচ্ছে কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্প। এই কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্প অর্থাৎ এটা কর্ণফুলী নদীতে কাপ্তাই নামক স্থানে বাঁধ দিয়ে, কৃত্রিম বাঁধ দিয়ে সেখানে পানির প্রেসার সৃষ্টি করে জলবিদ্যুৎ তৈরি করা হয়েছে। এখন যে কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্প চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। চলো স্লাইডটাতে কি দেখা যাচ্ছে যে আমরা কি শিখতে পারলাম আজকের পাঠ শেষে আমরা তা জেনে নেব।
আর সেটা হচ্ছে মূল্যায়ন। যে আজকে আমার প্রথম প্রশ্ন তোমাদের কাছে, যে চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? চট্টগ্রাম সমুদ্র বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত? দেখি তোমাদের উত্তর ঠিক আছে কিনা। কর্ণফুলী নদীর তীরে। হ্যাঁ, ধন্যবাদ তোমাদের। তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা কর্ণফুলী নদী বলেছ। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পদ্মা নদীর উৎপত্তি কোথায়? তাহলে পদ্মা নদীর উৎপত্তি কোথায় বলো তো? তাহলে পদ্মা নদীর উৎপত্তি দেখি তোমাদের সাথে হিমালয়ের গঙ্গোত্রী শৃঙ্গ থেকে। ধন্যবাদ সবাইকে। এখন দেখো যে তৃতীয় প্রশ্ন, গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন কত? আয়তন কত দেখি। 34,188 বর্গ কিলোমিটার। ধন্যবাদ তোমাদের। যে এবার মূল্যায়ন শেষে, যে দীর্ঘদিন যাবৎ তোমাদের স্কুল বন্ধ, আর স্কুল বন্ধ থাকার কারণে তোমরা স্কুলেও আসতে পারতেছো না, সে কারণে বাড়িতে বসে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাবা মার কথা শুনবে এবং নিয়মিত লেখাপড়া করবে। আর সে কারণে আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। যে আজকের বাড়ির কাজটি হচ্ছে যে একটি সৃজনশীল প্রশ্ন। গঙ্গোত্রী থেকে উৎপত্তি লাভ করে একটি নদী বাংলাদেশে প্রবেশ করে বিশাল নদী বিধৌত অঞ্চলের সৃষ্টি করেছে। অপর একটি নদী আসাম থেকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নদ নদীর সংখ্যা কত? খ, কর্ণফুলী নদীর উপর বাঁধ নির্মাণ করা হয়েছে কেন? গ, উদ্দীপকে উল্লিখিত প্রথম নদীর গতিপথ বর্ণনা করো। গ, আসাম থেকে উৎপন্ন নদীটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তা তুমি কিভাবে মূল্যায়ন করবে সেই সম্পর্কে তোমার মতামত দাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।